হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 11 মডেল সেট পেপার 1 করব। ওকে, তো এখানে আমি ভালো ভালো কোশ্চেনই দেখলাম, খুব ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তো আমি মেনলি প্রবলেমগুলো সলভ করব, নিউমেরিক্যালসগুলো সলভ করব এবং তার পেছনের যে থিওরি, সমস্ত থিওরি কিন্তু আমরা এক্সপ্লেন করব। তো ভিডিওটা পুরোটা দেখো, অনেক কিছু শিখতে পারবে। ওকে, তো প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে দেখাও যে পৃথিবীকে প্রদক্ষিণরত একটি কৃত্রিম উপগ্রহের গতিশক্তি বৃদ্ধি পেলেও মোট শক্তি হ্রাস পায়। মানে গতিশক্তি যদি ইনক্রিজ করে তাহলে বলছে টোটাল এনার্জি হ্রাস পাবে। তাহলে গতিশক্তি আর যে টোটাল কাইনেটিক এনার্জি, তাদের টোটাল যে এনার্জি, তাদের মধ্যে একটা রিলেশন রয়েছে, সেটা তোমাকে দেখতে হবে এবং বুঝতে হবে। এটা কী করে করা যেতে পারে দেখো এখানে কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেনটা বলছে একটা পৃথিবী রয়েছে, আমাদের পৃথিবী, এর চারিদিকে একটা স্যাটেলাইট মুভ করছে, রাইট? উপগ্রহ, সাপোজ একটা স্যাটেলাইটে ধরে নাও তুমি, এ মুভ করছে। ওকে, তাহলে পৃথিবীর ভর ধরলাম আমি ক্যাপিটাল এম, আর স্যাটেলাইটটার মাস ধরলাম আমি স্মল এম। ক্লিয়ার হয়েছে? তাহলে এদের মধ্যে যে ডিস্টেন্স, সেটা আমি ধরছি আর। তাহলে এবারটা ঘুরছে, এদিক বরাবর ঘুরছে, ঠিক আছে, এইভাবে ঘুরছে। তাহলে এর যে এর যে ইয়েটা, মানে কি বলে, অভিকেন্দ্র বল, এর যোগান কে দেবে? এখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে সেটা, এদের দুটো অবজেক্টের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে সেটা দেবে। এগুলো তোমরা সবাই জানো। সেটা কি হয়? এম ভি স্কোয়ার বাই আর, দ্যাট ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, এখানে আর হচ্ছে তোমার যে দুটো অবজেক্ট, তাদের মধ্যে ডিস্টেন্স। ওকে, পৃথিবী এবং যে এখানে তুমি চাঁদ নিতে পারো, তুমি একটা স্যাটেলাইট বলেছো, যা খুশি বলো না কেন। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে তুমি কি বের করতে পারো দেখো। এখানে তুমি বলবে এখানে একটা আর এখানে একটা আর কেটে যাবে, তাহলে এখানে কি পড়ে থাকবে ভাই? এম ভি স্কোয়ার ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর, এটা পড়ে থাকছে। ফাইন, বাট আমাদের দরকার কাইনেটিক এনার্জি। সো কাইনেটিক এনার্জি ডেফিনেশন আমরা কি জানি? সো কাইনেটিক এনার্জি, তোমরা সবাই জানো কাইনেটিক এনার্জি কাকে বলে। সেটাকে আমরা ই কে ইকুয়াল টু লিখতে পারি কি, হাফ এম ভি স্কোয়ার, তাই না? বাট এইখানে দেখো তুমি কি পেয়েছো? এম ভি স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছো, তাহলে এটাকে তুমি এখানে পুট করে দাও। তাহলে সুতরাং তুমি লিখবে কাইনেটিক এনার্জি ই কে, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। তাহলে এইটা তোমার কি কাইনেটিক এনার্জি। কার কাইনেটিক এনার্জি? এই প্ল্যানেটটার বা এই যে স্যাটেলাইট, এই স্যাটেলাইটটা তোমার কাইনেটিক এনার্জি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বুঝলাম। বাট আমাদের দরকার কি টোটাল এনার্জি। সো টোটাল এনার্জির ফর্মুলা কি হবে? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, রাইট? সুতরাং টোটাল এনার্জি ই ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে তোমাকে পোটেনশিয়াল এনার্জি জানতে হবে। সো ওই নো, পোটেনশিয়াল এনার্জি আমরা সবাই জানি কি হয় বলো তো, ইপি ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। কী করে আসছে আমি দেখাচ্ছি না, তোমরা নিশ্চয়ই জানো, ইন্টিগ্রেশন করে করতে হয়। ওকে, যে কার্যটা হয় সেটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি, মানে ইনফাইনাইট থেকে একটা অবজেক্টকে গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে নিয়ে আসতে যে কার্য করতে হয় সেটাকে বলে আমরা পোটেনশিয়াল। তো একটা এম ভরের অবজেক্ট যদি নিয়ে আসো তুমি, তার জন্য যে পরিমাণ কার্য করতে হবে সেটাকে বলে আমরা পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, বুঝলাম। তাহলে এটা পাই আমরা। তাহলে এইবার দেখো এটাকে তুমি, আচ্ছা নাম দিই, এটাকে আমি বলছি সাপোজ 2 নম্বর, তাহলে এটাকে আমি 3 নম্বর বলতে পারবো। আর এইখানে দেখো এই যে রিলেশনটা টোটাল এনার্জি, সেখানে পুট করে দাও। তাহলে সুতরাং তুমি বলবে যে টোটাল এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি কত পেলাম? 2 GM M বাই আর। পোটেনশিয়াল এনার্জি দেখো মাইনাস ফর্মে, সুতরাং GM, সরি 2 নয়, এটা হাফ ছিল, হ্যাঁ, মানে 1/2 ছিল, দেখো এই 1/2, তাহলে নিচে 2 লিখতে পারি আমি, ডিভাইডেড বাই আর। এটাকে লসাগু করো এবার, ঠিক আছে? বা তুমি এখানে দেখো GM বাই আর তোমার কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকবে কি 1/2 মাইনাস 1। তাহলে 1 মাইনাস মানে হাফ, বা হাফ মাইনাস 1, এক থেকে হাফ বাদ দিলে কত হয়? হাফ থাকে, বাট বড়টা সাইন বসবে, সুতরাং মাইনাস হবে, সুতরাং মাইনাস হাফ হবে। তাহলে GM ডিভাইডেড বাই 2 ইন্টু আর, এইটা তোমার টোটাল এনার্জি। ওকে, এটা তো আশা করি করতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে দেখো তুমি কি পাচ্ছ?
টোটাল এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস অফ এইটুকুনি টার্ম, রাইট? এইটুকুনি আবার দেখো কাইনেটিক এনার্জির সাথে সমান না, তাহলে এটাকে তুমি লিখতে পারো কাইনেটিক এনার্জি। এইবার এই রিলেশনটা ভালো করে দেখো, নেগেটিভ সাইন এসছে, এই নেগেটিভ সাইনটা কি রিপ্রেজেন্ট করছে? ডিক্রিজ রিপ্রেজেন্ট করছে। তাহলে দেখো কাইনেটিক এনার্জি যদি বাড়ে তাহলে টোটাল এনার্জি কী হবে? কমবে। কারণ তুমি আমাকে একটা কথা বলো, -10 বড় নাকি -6 বড়? নিশ্চয়ই -6 বড়, রাইট? সরি। তাহলে দেখো আমরা জানি সবাই যে -6 কিন্তু -10 থেকে বড়, তাই না? আর -6 গ্রেটার দেন -10, এটা তো আমরা সবাই জানি। কারণ যত তুমি মাইনাসে বড় হবে তত কি মানে বেশি ঋণী হয়ে যাবে না? মানে তুমি কারো কাছে 6 টাকা ঋণী, মানে কেউ তোমার কাছে 6 টাকা পায়, ঠিক আছে, আর কেউ তোমার কাছে 1000 টাকা পায়, তাহলে তুমি কি মানে এর কাছে বেশি ঋণী তুমি, বুঝতে পারলে? তাহলে এর কাছে তুমি কম ঋণী, তাহলে মানে তোমার কম টাকা দিতে হবে, এটা বুঝতে পারলে? তার মানে কি এর ভ্যালুটা কিন্তু বড় এটার থেকে। কারণ তুমি এভাবে যদি দেখো 0, 1, 2, 3, 4 হয়ে যাবে, রাইট? আর এদিকে কি মাইনাস হবে, তাহলে যত তুমি এদিকে আসো তো কি বাড়বে, 0, তারপর 1, 2, 3 বাড়লো, বুঝতে পারলে? তাহলে যত মাইনাস হবে তত কি কম হবে। তাহলে কাইনেটিক এনার্জি বেশি, মানে -100 মনে করো কাইনেটিক এনার্জি, তার মানে কি মানে বাড়লো, এটা বেড়ে এত হয়েছে। প্রথমে ছিল মনে করো 10 কাইনেটিক এনার্জি ছিল, কিন্তু বেড়ে হয়েছে -100, তাহলে কি টোটাল এনার্জি কমে গেল না? তাহলে কাইনেটিক এনার্জি বাড়লে টোটাল এনার্জি কমবে, কারণ নেগেটিভ সাইনটা রয়েছে। ক্লিয়ার হয়েছে? এটা তোমাকে প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে কোনো তরলে নিম্নজিত কৌশিক নলে তরলের আরোহণ 2 সেন্টিমিটার। দেখো এখানে মানে তোমাকে বুঝতে হবে কি একটা তরল রয়েছে, মনে করো মানে লিকুইড রয়েছে, এইখানটা তুমি কী করেছো, এটা কৌশিক নলকে তুমি রেখেছো তুমি, রাইট? এখানে পুরো লম্বভাবে খাড়াভাবে তুমি ডুবিয়েছো কৌশিক নলটাকে, খাড়াভাবে ডুবিয়েছো, বুঝতে পারলে? তাহলে এখানে জল ওপরে উঠবে, জল ওপরে উঠে কী করবে, এরকম আরোহণ হলো, মানে আরোহণ মানে ওপরে উঠবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই ক্ষেত্রে যে মানে স্পর্শ কোণটাকে তুমি 0 ডিগ্রি ধরে নেবে, কারণ লম্বভাবে দেওয়া হয়েছে তাই 0 ডিগ্রি ধরে নেবে তুমি স্পর্শ কোণটাকে। আমি আসছি আপনি যদি নলটি উল্লম্বের সঙ্গে যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, উল্লম্বের সঙ্গে মানে এটা উল্লম্ব, তার সঙ্গে 60 অ্যাঙ্গেল মানে এইরকমভাবে, তাহলে এর সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে, তাহলে ওই নলে কৌশিক আরোহণের মান কত হবে? তাহলে এইচ এর মান তোমাকে বের করতে হবে, বুঝতে পারলে? তাহলে কোশ্চেনটা দেখো ভালো করে বোঝো, কিছুই নেই। কোশ্চেন নাম্বার 2, ওকে। তাহলে আমরা একটা সূত্র জানি যে আরোহণের যে ফর্মুলা সেটা কি হয়, যে এইচ ইকুয়াল টু 2 ইন্টু সারফেস টেনশন কস থিটা, থিটা হচ্ছে তোমার স্পর্শকোণ, ডিভাইডেড বাই রো ইন্টু, রো হচ্ছে তোমার যে লিকুইডটা নিয়েছো তুমি সেই লিকুইডটা ডেন্সিটি, আর ইন্টু জি, ওকে। আর হচ্ছে তোমার যে তুমি টিউবটা নিয়েছো সেই টিউবটার কি রেডিয়াস, আর জি হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখান থেকে তোমরা জুরিনের সূত্র পাও, যদি তোমার এই টি তো থিটা রো জি এগুলো যদি কনস্ট্যান্ট হয়ে থাকে তাহলে তোমরা এখান থেকে লিখতে পারো যে এইচ ইন্টু আর ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাকে বলা হয়ে থাকে জুরিনের সূত্র, এটাকে বলা হয়ে থাকে জুরিনের সূত্র, খুব ইম্পর্টেন্ট থিওরির বেসিসে জুরিনের সূত্র। এখান থেকেও কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে, বলতে পারে যে টিউবটা রেডিয়াস বাড়ালাম তাহলে কতখানি জল উপরে উঠবে, বা বলতে পারে এতখানি জল উপরে উঠেছে তাহলে রেডিয়াস কতখানি হবে, বুঝতে পারলে? আর কম্পেয়ার করেও দিতে পারে। আচ্ছা, বুঝলাম। এইবার দেখো আমাদের কোশ্চেনটা কি বলেছে, একদম খারাপ হয়, মানে একদম পুরো স্পষ্ট করে বলেনি, বাট কোশ্চেনটা এরকম যে সম্পূর্ণ যদি জলে ভিজে যায় তোমার যে টিউবটা, যে এখানে ধরো জল রয়েছে, এখানে পুরো খারাপভাবে যদি তুমি ঢোকাও তাহলে কি সম্পূর্ণ টিউবটা জলে ভিজে যাবে, যতখানি উঠবে না কেন জল পুরোটা ভিজে যাবে। যদি ভিজে তখন কি অ্যাঙ্গেলটা অ্যাট থিটা ইকুয়াল তখন 0 ডিগ্রি হয়, তখন তুমি এইচ ইকুয়াল টু লিখতে পারো, এইচ ইকুয়াল তুমি কি লিখতে পারো বলো, 2 ইন্টু টি কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান কত হয়, 1 হয়, রাইট? তাহলে এখান থেকে তুমি বলবে ভাই এইচ ইকুয়াল টু 2 ইন্টু টি ডিভাইডেড বাই রো ইন্টু আর ইন্টু জি, এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখবে। এইবার তুমি স্পেশাল কেস করবে কি, অ্যাট থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি কত হবে, তাহলে 60 ডিগ্রি এখানে পুট করো তুমি, তাহলে এখানে 60 ডিগ্রি বসিয়ে দাও, ডিভাইডেড বাই রো ইন্টু আর ইন্টু জি, ওকে।
এবার ভালো করে তাকিয়ে দেখো যে 2t/ρ * rg, এটা মানে কত? এটা মানে এবার এইচ এর মানে তোমাকে বলে দিয়েছে, পুট করবো আমরা, চাপ নেই। সুতরাং এটা এইচ ইন্টু cos 60 ডিগ্রি, রাইট? এবার আমাকে বলো তাহলে এইচ প্রাইম ইকুয়াল কত হবে? এইচ মানে বলে দিয়েছে 2 সেন্টিমিটার, আর cos 60 ডিগ্রি মান কত হয়? 1/2 হবে। তাহলে কতখানি জলপ্রবাহ উঠবে? 1 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা তোমার আনসার হবে। আনসার কত হবে? 1 সেন্টিমিটার হবে। আচ্ছা, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। কিছুই নেই, একদম সিম্পল, শুধুমাত্র তোমাকে ফর্মুলাটা জানতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পারদের ঘনত্ব 13.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বলছে পারদের ঘনত্বের 2% পরিবর্তন করতে কত উষ্ণতা পর্যন্ত উত্তপ্ত করতে হবে? আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে কি বলছে? 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পারদের ঘনত্ব এতখানি। এবার বলছে পারদের ঘনত্বের 2% পরিবর্তন করতে। পরিবর্তন মানে তুমি ভাবতে পারো হয় বৃদ্ধি বা ডিক্রিজ, মানে হ্রাস। মানে পারদের ঘনত্ব মনে করো 2% তুমি চেঞ্জ করবে, তুমি মানে সেটা বৃদ্ধিও হতে পারে, হ্রাসও হতে পারে, ঠিক আছে? তাহলে উষ্ণতা মানে কত উষ্ণতা পর্যন্ত উত্তপ্ত করতে হবে? এইবার তাহলে ডেনসিটির ক্ষেত্রে কি হয়? টেম্পারেচার বাড়ালে কি হয়, টেম্পারেচার কমালে কি হয়, সেই ফর্মুলা তোমাকে জানতে হবে। তোমরা নিশ্চয়ই জানো। দেখো আমি বলে দিচ্ছি এখানটায়, এটা অথবার কোশ্চেন, রাইট? সো অথবার কোশ্চেন। দেখো আমরা জানি কি T2 = T1 × 1 মাইনাস গামা ইন্টু ডেল্টা টি। মানে টেম্পারেচার বাড়ালে পরে ডেন্সিটি কি হয়? কমে। এটা তোমার ফর্মুলা। এটা যদি তোমরা না জেনে থাকো তোমরা এইভাবে করতে পারো, কারণ ভলিউমের ক্ষেত্রে তুমি জানো যে V2 = V1 × 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি। কারণ কি টেম্পারেচার বাড়ালে পরে ভলিউমটা কিন্তু এক্সপ্যান্ড করে, আয়তনটা বাড়ে, তাই না? লিকুইডের ক্ষেত্রে যদি বলি আমরা, তাহলে লিকুইডের ক্ষেত্রে শুধুমাত্র আমরা আয়তনটাই কনসিডার করি, কারণ লিকুইডের ক্ষেত্রে কোনো দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই, মানে যে পাত্রে রাখা সে পাত্রে আয়তনটাকে সে দখল করে। তাই আয়তনটার এক্সপানশন নিয়ে আমরা চর্চা করি, এই লিকুইড বলো বা গ্যাস বলো তাদের ক্ষেত্রে। ওকে, বাট সলিডের ক্ষেত্রে আমাদের দুটোই থাকে, তিনটেই থাকে, মানে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক থাকে যেহেতু লেন্থ রয়েছে, ক্ষেত্রফল পোষণ গুণাঙ্ক থাকে এবং ভলিউম পোষণ গুণাঙ্কও থাকে। ওকে, আচ্ছা, এখান থেকে তুমি ডেনসিটির ফর্মুলা আসতে পারো, কারণ ρ = মাস পার ইউনিট ভলিউম। তাহলে এখানে সব পুট করে দাও, ক্যালকুলেশন করে চলে আসবে এটা। ওকে, কারণ এই ভ্যালুটা কি নিচে আসবে, সেটাকে উপরে নিতে গেলে পরে মানে 1/, এরকম থাকবে গামা ইন্টু ডেল্টা টি। হ্যাঁ, এটা থাকলে এটা থেকে তুমি যদি উপরে যাও তাহলে কি হবে? বাইনোমিয়াল এক্সপ্যানশন করতে হবে। বাইনোমিয়াল এক্সপ্যানশন করলে একটা মাইনাস সাইন চলে আসবে এবং হায়ার অর্ডার টার্মগুলোকে আমরা নেগলেক্ট করে দিই, তার জন্য এরকম ফর্ম চলে আসে। এটা রিপ্রেজেন্ট করে টেম্পারেচার বাড়ালে পরে ডেনসিটি কমবে। ফাইন, বুঝলাম। সো আমি কনসিডার করে নিচ্ছি যে ডেনসিটি সাপোজ কমেছে, বাড়ছে, মানে ইনক্রিজ করেছে, সেটা ধরতে পারো তুমি। সাপোজ আমি বলছি কমেছে, হ্যাঁ, তাহলে ρ2 = তুমি লিখবে কত? তাহলে আগে ছিল ρ1, কমেছে, তাহলে কত পার্সেন্ট কমেছে? 2% কমেছে। তাহলে তুমি কি লিখবে ভাই? 100, এখানে 100 ρ1 মাইনাস 2 ρ1, রাইট? তাহলে এখান থেকে তুমি বলতেই পারো সুতরাং ρ2 দ্যাট ইজ ইকুয়াল টু 98 ρ1/100। ওকে, সুতরাং তাহলে ρ2 ভ্যালু তুমি এখানে পুট করে দাও, কারণ ρ2 = তুমি কি জানো? ρ1 × 1 মাইনাস গামা ইন্টু ডেল্টা টি। ফাইন, তাহলে এখানে তুমি পুট করে দাও। সুতরাং 98 ρ1 / 100 দ্যাট ইজ ইকুয়াল টু ρ1 1 মাইনাস গামা ইন্টু ডেল্টা টি। বুঝলাম। এবার দেখো তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করতে পারছো, তাহলে এটা 0.98 হবে। এখানে ρ1 ক্যান্সেল হয়ে যাবে, এখানে 1 মাইনাস গামা ইন্টু ডেল্টা টি থাকবে পরে। তাহলে সুতরাং এটাকে বাদিকে নিয়ে চলে আসলে গামা ডেল্টা টি প্লাস হয়ে গেল, এটা ডান দিকে নিয়ে গেলে পরে মাইনাস হবে, সুতরাং 1 মাইনাস 0.98। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো 0.02 পাবো, তাই না? তাই তো? তাহলে এটা তুমি পাচ্ছ গামা ইন্টু ডেল্টা টি। ওকে, এবার আমাদের কি বলেছিল বের করতে? আমাদের বলেছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পারদের ঘনত্ব এত, টেম্পারেচার বলেছে 20 ডিগ্রি, আর তোমার প্রকৃত পোষণ গুণাঙ্ক বলে দিয়েছে। ফাইন, তাহলে এখান থেকে তুমি দেখো টেম্পারেচারের চেঞ্জ তুমি বলতে পারো T2 মাইনাস T1 দ্যাট ইজ ইকুয়াল টু 0.02 ডিভাইডেড বাই গামা, তাই তো? এটা তুমি বলতে পারো। এখানে দেখো গামার ভ্যালু তোমাকে বলে দিয়েছে, সুতরাং গামার ভ্যালু তুমি পুট করবে 1. কত ছিল? 1.8, তাই না? হ্যাঁ, ইন্টু 10⁻⁻⁴।
10⁻⁴ এত। এটা কি t2 মাইনাস t1 এর ভ্যালু পাচ্ছ তুমি। এটাকে তুমি ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে কত আসছে একটু দেখে নিই আমি সেট করে। এটাকে যদি ক্যালকুলেশন করি মানে 0.02 ভাজিত 1.8, তাহলে পয়েন্ট এরকম আসছে ভ্যালুটা, 0.011111 হয়ে যাচ্ছে, ইন্টু 10⁻⁴। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে এরকম পাবো, তাহলে 4 ঘর আগে আসবে, সুতরাং 111.11 t2 মাইনাস t1। এবার তোমাকে দেখো বলে দিয়েছে t1 এর ভ্যালু, আমাকে বের করতে হবে t1 কত বলে দিয়েছে বলো, 20°C। সুতরাং 11 + 20 যোগ করলে কত হয়, 11 + 20 মানে 31, তাই না? 31.11°C, এটা তোমার টেম্পারেচার হবে। তাহলে এতখানি টেম্পারেচার তুমি যদি বাড়াও, মানে এই পরিমাণ টেম্পারেচার তুমি যদি বাড়াও, তাহলে তোমার ডেনসিটি 2% ডিক্রিজ করবে, মানে যে ইয়েটা মার্কারির ডেনসিটি 2% ডিক্রিজ করবে, বুঝতে পারলে? ওকে, নেক্সট কোশ্চেন দেখো। হ্যাঁ, বলছে দেখাও যে রুদ্রতাপ লেখর নতি সমষ্ণ লেখর নতি অপেক্ষা বেশি হয়। মানে অ্যাডিয়াব্যাটিক প্রসেস আর একটা তোমার আইসোথার্মাল প্রসেস। অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে যে নতি মানে যে স্লোপটা সেটা কি আইসোথার্মের থেকে কি বেশি হয়ে থাকে সেটা আমরা দেখাবো। দেখো কিছুই নেই, সিম্পল জিনিস। আই থিঙ্ক কোশ্চেন নাম্বার 4 না 3, কোশ্চেন নাম্বার 3। তাহলে ফর অ্যাডিয়াব্যাটিক প্রসেস তোমাদের ফর্মুলা জানতে হবে। হ্যাঁ, অ্যাডিয়াব্যাটিক প্রসেস তোমরা কি জানো বলো, PV টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা অ্যাডিয়াব্যাটিক প্রসেসের জন্য হয়। একই রকমভাবে ফর আইসোথার্মাল প্রসেস PV ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে থাকে, কনস্ট্যান্টটাকে তুমি কে দিয়ে লিখতে পারো, যা খুশি, ব্যাপার না। এবার দেখো তুমি কি করবে বলো তো। এবার তুমি এই যে এটাকে তুমি 1 নম্বর নাম দাও, এটাকে তুমি 2 নম্বর নাম দাও। এই 1 নম্বর এবং 2 নম্বরকে তুমি ডেরিভেটিভ করো, তোমার স্লোপ দরকার। অ্যাকচুয়ালি কি হয়ে থাকে তুমি একটু ভালো করে দেখো, গ্রাফ পি আর ভি এর লেখচিত্র হয়ে থাকে, তাই না? পি আর ভি এর লেখচিত্র, যদি ভি দিকে যদি আমি পি দিই তাহলে পি আর ভি এর লেখচিত্র হয়ে থাকে। যেরকম তুমি জানো আইসোথার্মালের ক্ষেত্রে এরকম হয়, বাট অ্যাডিয়াব্যাটের ক্ষেত্রে কী হয়, একটুখানি স্টিপার হয়, মানে এইরকম হয়ে থাকে। তাহলে তুমি স্লোপ বের করতে পারো। অ্যাকচুয়ালি স্লোপটা কেমন হবে, নেগেটিভ স্লোপ হবে। দেখেই বুঝতে পারছো তোমরা, নেগেটিভ স্লোপ হবে, কারণ তুমি যদি স্পর্শক টানো, এখান থেকে তুমি যদি স্পর্শক টানো দেখো এরকম, মানে এই অ্যাঙ্গেলটা করছে 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে কি নেগেটিভ স্লোপ হয়ে গেল। যাই হোক, স্লোপ মানে কি তুমি দেখবে, মানে এরকম একদম সিম্পল কথা যদি বলি আমি, ধরো একটা গ্রাফ রয়েছে, এর স্লোপ মানে কি, কতখানি অ্যাঙ্গেল করে আছে, এটা যদি তোমার ওয়াই হয়, এটা যদি তোমার এক্স হয়, তুমি ধরো এইটুকুনি পয়েন্ট কনসিডার করছো, তাহলে এইটা ধরবে তুমি, তাহলে এটা ডিওয়াই ধরবে, এটা ডিএক্স ধরবে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কী হবে, ডিওয়াই বাই ডিএক্স হবে। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে এটা তো থিটা রে ভাই, লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা দ্যাট ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। এটাকে আমরা এম বলে থাকি, দ্যাট ইজ কল্ড স্লোপ। তাহলে আমাকে এটাই বের করতে হবে, তাহলে আমাকে ডিপি বাই ডিভি বের করতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে প্রথম যে ইকুয়েশন ফ্রম ইকুয়েশন 1, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো পিভি টু দি পাওয়ার গামা, আচ্ছা লিখি একবার, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, সাপোজ কে ধরলাম। তাহলে তুমি এটাকে ডেরিভেটিভ করো। তুমি করতে পারো যে একদম ডিরেক্টলি ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারো, অথবা তুমি শুধু ডেরিভেটিভ করতে পারো, দিয়ে তুমি মানে ভি এর রেসপেক্টে নিয়ে চলে আসবে, মানে ভাগ করে দেবে পরে, তাহলেও হবে, যেটা খুশি। তুমি ডিরেক্ট করতে পারো তুমি ভি এর রেসপেক্টে, অথবা তুমি ইন্ডিভিজুয়ালি করতে পারো। তাহলে আমি ইন্ডিভিজুয়ালি করে দেখাচ্ছি, জাস্ট সিম্পল ডেরিভেটিভ করে দেখাচ্ছি। তাহলে কী করবে তুমি, পিটাকে তুমি প্রথমে রেস্টে রাখবে, তাহলে ভি এর ডেরিভেটিভ করবে তুমি, রাইট? বাট এটা তো ভি নয়, ভি টু দি পাওয়ার গামা রয়েছে, তাহলে গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, বাট এটা তো ভি, তাহলে ডেরিভেটিভ করলে কী হবে, ডিভি হবে, প্লাস, কারণ রেসপেক্টই করছি না, জাস্ট নর্মাল ডেরিভেটিভ করছি, ওকে? তাহলে ভি টু দি পাওয়ার গামা এটাকে রেস্টে রাখলাম, তাহলে পি এর ডেরিভেটিভ করলে কী হবে, ডিপি দেবে ইকুয়াল টু 0, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 হয়, ওকে? এখান থেকে দেখো তুমি কি করতে পারো, যে ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি ইকুয়াল টু, এটাকে এদিকে নিয়ে আসতে তাহলে মাইনাস হবে, সুতরাং পি ইন্টু গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু ডিপি, এই যে আমি বললাম।
তাহলে ভিটাকে নিচে নিয়ে চলে আসো, তাহলে কি ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস নেগেটিভ সাইনটা কি রিপ্রেজেন্ট করছে, স্লোপটা নেগেটিভ, রাইট। তাহলে পি ইন্টু গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা। তাহলে এটাকে উপরে নিয়ে আসলে কি হবে, সুতরাং তুমি বলবে মাইনাস পি ইন্টু গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটা উপরে আসলে ওটা প্লাস, সরি মাইনাস হবে, রাইট, কারণ প্লাস রয়েছে মাইনাস হবে এইটা। তাহলে এটা ক্যান্সেল হবে, সুতরাং ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকবে, তাহলে সেটাকে আমরা নিচে লিখতে পারি, সুতরাং মাইনাস পি ইন্টু গামা ডিভাইডেড বাই ভি। তাহলে তুমি এইটা পাচ্ছ স্লোপ। দিস ইজ ফর অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস। 1 নম্বর নাম দাও। সিমিলারলি ফ্রম ইকুয়েশন 2 ফর আইসোথার্মাল প্রসেস, হ্যাঁ মানে ফ্রম ইকুয়েশন 2, তাহলে আইসোথার্মাল প্রসেসের জন্য কি পাচ্ছি আমরা, পিভি টু দি পাওয়ার কনস্ট্যান্ট, আমি কে ধরেছি, রাইট। এটাকে তুমি কি সিমিলারলি ডেরিভেটিভ করো, তাহলে ভিটাকে কনস্ট্যান্ট রাখো, পি ডেরিভেটিভ করলে পরে ডিভি পাবে তুমি, প্লাস পিটাকে কনস্ট্যান্ট রেখে ভি ডেরিভেটিভ করলে ডিভি পাবে তুমি, আর কে ডেরিভেটিভ করলে 0 কারণ কনস্ট্যান্ট। তাহলে এখানে তুমি লেখো ভি ডিপি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস পি ডিভি, এখান থেকে তুমি ভাগ করে দাও, ডিপি বাই ডিভি লেখো ইকুয়াল টু তুমি লিখতে পারবে কত, মাইনাস পি বাই ভি, রাইট। তাহলে এইটা তুমি পাচ্ছ ডিপি বাই ডিভি, দিস ইজ ফর আইসোথার্মাল প্রসেস মাইনাস পি বাই ভি। আই থিঙ্ক এটাকে আমি 2 নম্বর নাম দিতে পারি, 2 নম্বর নাম দাও। এবার দেখো 1 নম্বর ইকুয়েশন দেখো মাইনাস পি বাই ভি, এখানে দেখো মাইনাস পি বাই ভি রয়েছে, এখানে একটা গামা গুণ আকারে আছে, রাইট। তাহলে এই যে মাইনাসটা রিপ্রেজেন্ট করছে কিন্তু নেগেটিভ স্লোপ, তাহলে এই যে মাইনাস পি বাই ভি এর ভ্যালুটা কিন্তু এখানে পুট করতে পারি, সুতরাং ফ্রম ইকুয়েশন 1 বা তুমি ভাগ করে দাও যা খুশি, ঠিক আছে, ডিপি বাই ডিভি এটা ফর অ্যাডিয়াবেটিক প্রসেস ইকুয়াল টু, তাহলে মাইনাস পি বাই ভির জায়গায় আমি লিখবো কি ডিপি বাই ডিভি ফর আইসোথার্মাল প্রসেস ইনটু গামা, রাইট। এখান থেকে তুমি ভাগ করো, এবার দেখো তাহলে ডিপি বাই ডিভি ফর অ্যাডিয়াবেটিক প্রসেস ডিভাইডেড বাই ডিপি বাই ডিভি ফর আইসোথার্মাল প্রসেস ইকুয়াল টু গামা। এবার তোমরা সবাই জানো গামা স্পেসিফিক হিট রেশিও, গামা সিন্স আমরা সবাই জানি কি এটা, গামা অলওয়েজ গ্রেটার দ্যান 1 হয়ে থাকে, গামা অলওয়েজ গ্রেটার দ্যান 1 হয়ে থাকে। তাহলে যদি গামা সবসময় 1 থেকে বড় হয়, তাহলে সুতরাং তুমি লিখতেই পারো ডিপি বাই ডিভি অ্যাডিয়াবেটিক প্রসেস ডিভাইডেড বাই ডিপি বাই ডিভি আইসোথার্মাল প্রসেস ইজ গ্রেটার দ্যান 1। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো বাবা, বলতেই পারো ডিপি বাই ডিভি ফর অ্যাডিয়াবেটিক প্রসেস ইজ গ্রেটার দ্যান ডিপি বাই ডিভি ফর আইসোথার্মাল প্রসেস। এটাই কি রিপ্রেজেন্ট করছে, স্লোপ। ডিপি বাই ডিভিটা কি রিপ্রেজেন্ট করে, স্লোপ রিপ্রেজেন্ট করে। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে যে স্লোপটা কি আইসোথার্মাল প্রসেস থেকে বড় হয়, বেশি হয়, বেশি হওয়ার ধরুন কি বেশি স্টিপার হবে, এই যেরকম ছবি এঁকেছিলাম আমি, এরকম বেশি স্টিপার হবে, এইটা তোমার অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য হবে, আর এটা তোমার আইসোথার্মাল প্রসেসের জন্য। বেশি স্টিপার দেখো মানে খাড়াভাবে নেমে পড়ছে, এটা তো প্রমাণ করতে বলেছে, একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গ্র্যাজুয়েশন এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তো ভালো করে যাবে এটা। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো 4 নম্বর কোয়েশ্চেনটা বলছে একটি গ্যাসের প্রত্যেকটি অণু স্বাধীনতার মাত্রা ডিগ্রিজ অফ ফ্রিডম বলে দিয়েছে এফ, বলে দেখাও যে ওই গ্যাসের ক্ষেত্রে গামা ইকুয়াল টু এত হয়। এগুলো অ্যাকচুয়ালি প্রমাণ, এগুলো মানে আমি প্রবলেম বেসিসে করিয়ে দিচ্ছি, বাট এগুলো প্রমাণ, এগুলো হ্যাঁ এগুলো তোমরা নিশ্চয়ই করেছো। আচ্ছা এটা আমি করে দিচ্ছি, অসুবিধা নেই। 4 নম্বর কোয়েশ্চেনটা, কারণ এত কিছু করাতে গেলে না মানে অনেকটা টাইম লেগে যাবে, বুঝতে পারলে তো। তো কোয়েশ্চেন নাম্বার 4, তোমাদের যেগুলো অসুবিধা হয় সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, অথবা আমাকে টেলিগ্রামে বলতে পারো, সেগুলো কিন্তু আমি করে দেবো, ঠিক আছে। আচ্ছা এই কোয়েশ্চেনটা কি বলেছে, ডিগ্রিজ অফ ফ্রিডম মানে গামা ইকুয়াল টু 1 + 2/f, এটা প্রমাণ করতে হবে। দেখো আমরা কি জানি, ডিগ্রিজ অফ ফ্রিডম মানে এফ ইকুয়াল টু 3n - m, n হচ্ছে তোমার নাম্বার অফ পার্টিকেল, ওকে। এবার আমরা টোটাল এনার্জি ই ইকুয়াল টু বলি 12 kT, তাই কি, এইটা তোমার একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য। কিন্তু যদি ডিগ্রিজ অফ ফ্রিডম এফ হতো, আমি এটাকে স্মল এফ দিয়ে রিপ্রেজেন্ট করছি, যদি ডিগ্রিজ অফ ফ্রিডম এফ হতো তাহলে যে ফর্মুলাটা হয়ে থাকে এটা বল ইকুইপার্টিশন ল, দিস ইজ কল্ড ইকুইপার্টিশন এনার্জি ফর্মুলা, F/2 kT। তোমরা আশা করি জানো এটা। এবার
এটা কি একটা অণুর জন্য বা একটা পার্টিকেলের জন্য। আমি যদি বলি ফর 1 মোল, তাহলে আমি যদি বলি কথাটা এরকম, ফর 1 মোল মানে 1 মোলের জন্য, তাহলে কি হবে 1 মোলের জন্য যদি লিখি আমরা, তাহলে লিখবো আমরা E = F/2 ইন্টু K ইন্টু N A ইন্টু T। কারণ N এটা কি 1 মোলে কতগুলো পার্টিকেলস থাকে বা মলিকিউল থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যা, তাই না? তাহলে N হচ্ছে তোমার অ্যাভোগাড্রো নাম্বার, যে K ইন্টু N এটাকে বলে থাকি আমরা কি গ্যাস কনস্ট্যান্ট। তাহলে সুতরাং E = F/2 ইন্টু R ইন্টু T, এটা আমরা বলতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছে। দিস ইজ ফর 1 মোল। এটা কি 1 মোলের জন্য বললাম আমরা। এইবার তুমি আমাকে বলো যে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম CV সেটা কত হয়? সেটা হয়, আচ্ছা টোটাল ডেরিভেটিভ করি, DE/dt অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, রাইট? তাহলে এখান থেকে তুমি লিখতেই পারো CV = দেখো D/dt, E এর মান কত F/2 ইন্টু R ইন্টু T। ওকে, তাহলে এখান থেকে বলো F/2 ইন্টু আর থাকবে, আর T ডেরিভেটিভ করলে পর 1 হয়ে গেল। তাহলে CV গেলে তুমি কত পাচ্ছ F/2 ইন্টু আর, এটা তুমি পাচ্ছ। তাহলে সিপির ভ্যালু কত? কারণ আমরা জানি কি CP মাইনাস CV = আর, মায়ার্স ফর্মুলা, নিশ্চয়ই তোমরা জানো এগুলো, কারণ এগুলো জানতে হবে, প্রবলেমটা করতে গেলে এই ফর্মুলাগুলো জানতে হবে। সো উই নো মায়ার্স ফর্মুলা, জাস্ট শুধুমাত্র উই নো লিখলেই হবে। আচ্ছা সিপি মাইনাস সিভি, তাহলে সিপি মাইনাস সিভি ভ্যালু কত দেখো F/2 ইন্টু আর, দ্যাট ইজ ইকুয়াল টু আর। তাহলে এখান থেকে তুমি সিপি ইকুয়াল টু বলতেই পারো আর প্লাস F/2 ইন্টু আর, রাইট? এইবার যে গামার যে ডেফিনেশন, সো উই নো স্পেসিফিক হিট রেশিও, গামাটাকে কি বলি আমরা CP/CV, এদের রেশিওটাকে বলা হয়ে থাকে গামা। ওকে, তাহলে সিপি ভ্যালু তুমি পেয়ে গেছো আর প্লাস F/2 ইন্টু আর ডিভাইডেড বাই সিভির ভ্যালু তুমি জানো F/2 ইন্টু আর। যদি ভাগ করে দাও, ক্যালকুলেশন করে তোমার আনসার চলে আসবে। তাহলে এটাকে তুমি যদি ভাগ করো, তাহলে 1/F/2 আর কেটে গেল, প্লাস সেম জিনিস, তাহলে কেটে গিয়ে 1 হবে। এইটা দেখো তাহলে উপরে 2 চলে আসবে, তাহলে 2/F + 1, অথবা তুমি এটাকে লিখতে পারো এরকমভাবে গামা = 1 + 2/F। ওকে, এইটাই তো প্রমাণ করতে বলেছে বাবা। ক্লিয়ার হয়েছে? এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন দেয়, ডিগ্রিজ অফ ফ্রিডম বলে দিলে পরে তুমি কিন্তু গামা বের করতে পারবে। এখানে তুমি বলতে পারো যে একটা ডায়াটমিক মলিকিউল রয়েছে, এর ক্ষেত্রে ভাই গামা বের করো। তাহলে প্রথমে কি করতে হবে, ডিগ্রিজ অফ ফ্রিডম বের করবে তুমি, হ্যাঁ, দিয়ে তুমি গামা বের করে নিয়ে চলে আসবে। ডিগ্রিজ অফ ফ্রিডম বের করার ফর্মুলা কি 3n - m। এখানে এমটা কি রেস্ট্রিকশন, এই যে কনস্ট্যান্টটা, তাহলে কনস্ট্যান্ট কতগুলো রয়েছে, এখানে একটা রয়েছে, তাহলে 1 হয়ে গেল। নাম্বার পার্টিকেলস কতগুলো রয়েছে, 2টো রয়েছে, তাহলে n = এখানে 2, এম এর ভ্যালু এখানে কত 1, পুট করে দাও, তোমার কি এফ এর ভ্যালু চলে আসবে, দিয়ে এই ফর্মুলায় পুট করে দাও, তোমার গামা চলে আসবে। তাহলে ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু কত হয় সেটা তুমি নিজেই ক্যালকুলেট করতে পারবে। তোমাকে মনে করো অক্সিজেন বলে দিল, বা তোমাকে মনে করো নাইট্রোজেন বলে দিল, তাহলে এদের ক্ষেত্রে তোমার কত হয় সেটা তোমাকে জানতে হবে। এই নাইট্রোজেনের ক্ষেত্রে বন্ড কতখানি সেগুলো তোমাকে জানতে হবে। এগুলো যদি জানতে পারো তাহলে তুমি প্রবলেমগুলো সলভ করতে পারবে। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা, এখানে অথবা একটা প্রবলেম বলেছে, বলছে একটি গ্যাস মিশ্রণে কি 16 গ্রাম হিলিয়াম, যার হচ্ছে তোমার কি বলে স্পেসিফিক হিট রেশিও বলে দিয়েছে, এবং 16 গ্রাম অক্সিজেন যার স্পেসিফিক হিট রেশিও বলে দিয়েছে, যে গ্যাস মিশ্রণে গামা এর মান নির্ণয় করো। আচ্ছা, 16 গ্রাম করে হিলিয়াম রয়েছে এবং অক্সিজেন রয়েছে। আই থিঙ্ক কোশ্চেন নাম্বার 5 না অরের কোশ্চেন এটা, এখানেই বলি। তাহলে হিলিয়াম রয়েছে, যেহেতু গ্যাস তাহলে H2 বলছি আমি, আর এখানে অক্সিজেন মানে O2 বলছি। দেখো হিলিয়াম রয়েছে কতখানি, 16 গ্রাম হিলিয়াম রয়েছে। অক্সিজেন কতখানি, 16 গ্রাম অক্সিজেন রয়েছে। এদের মিক্সার করেছে, রাইট? তাহলে হিলিয়ামের ক্ষেত্রে কত মোল রয়েছে সেটা তোমাকে জানতে হবে। কেন? কারণ যে মিক্সারে যে গামাটা হবে, এর গামা 1 ধরলাম, এর গামা 2 ধরলাম, ঠিক আছে? মিক্সারে যে গামাটা হবে সেটা হয় তোমার N1 গামা 1 প্লাস N2 গামা 2 ডিভাইডেড বাই N1 প্লাস N2, এটা তোমার ফর্মুলা। ফাইন, তাহলে এইখানে দেখো তোমাকে N1 N2 বের করতে হবে। তাহলে এর ক্ষেত্রে N1 ধরলাম আমি, এটা N1, এর ক্ষেত্রে ধরলাম N2, তাহলে এই ফর্মুলায় তুমি পুট করবে, তাহলে তোমার আনসার চলে আসবে। তাহলে বের করে দেখাই, হ্যাঁ। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে N1টা কি মোল সংখ্যা,
কতখানি মোল রয়েছে, যে 16 গ্রাম বলছে মানে কতখানি মোল। তাহলে He2 মানে হিলিয়ামের ক্ষেত্রে যে আণবিক ভর সেটা কত হয়, 4 হয়। তাহলে 2 দিয়ে গুণ হয়েছে, তাহলে কত আণবিক ভর, 4 দুগুণে 8, তাহলে 8 গ্রাম। এবার আমরা কি জানি, তাহলে এই যে আণবিক ভর হবে, সেই আণবিক ভরে কত সংখ্যক মানে কতখানি মোল থাকবে, 1 মোল। এটা কি 1 মোলের ভর কতখানি, 8 গ্রাম। এবার তোমাকে বলেছে 16 গ্রাম ভাই, তাহলে 16 গ্রামে কত হবে বলো, 1/8 × 16, এত মোল। তাহলে কত আসছে, 2 মোল। তাহলে N1 কত পাচ্ছ তুমি, 2 মোল। মানে হিলিয়ামের ক্ষেত্রে তুমি কতখানি পাচ্ছ, 2 মোল পাচ্ছ। সিমিলারলি অক্সিজেনের ক্ষেত্রে বলো, অক্সিজেন মানে O2, এর ক্ষেত্রে আণবিক ভর কত হয়ে থাকে, অক্সিজেন মানে 8 দুগুণে 16 আর ইন্টু 2 আবার, তাহলে 32, তাই না? তাহলে 32 গ্রাম। এবার তুমি বলো 32 গ্রাম মানে কত, 1 মোল, তাই তো? 1 মোলের ভর কতখানি, 32 গ্রাম হয়ে থাকে। এবার তোমাকে বলেছে 16 গ্রাম, তাহলে 1 গ্রামে কত হবে, 1/32 হবে, 16 গ্রামে কত হবে, 16/32 মোল হবে। এটাই তোমার কি N2 এর ভ্যালু। তাহলে N2 ইকুয়াল তুমি কত পাচ্ছ, 1/2 মোল। ওকে, এবার তুমি ফর্মুলায় পুট করে দাও। সুতরাং গামা ইকুয়াল দেখো N1 তোমার হিলিয়ামের জন্য বলেছে, তাহলে 2 ইন্টু, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে গামা 1 কত বলেছে দেখো তো, হিলিয়ামের ক্ষেত্রে 5/3 পুট করে দাও। সুতরাং 5/3 প্লাস অক্সিজেনের ক্ষেত্রে মোল সংখ্যা হাফ, আর গামা কত বলেছে, 7/5 ডিভাইডেড বাই মোল সংখ্যা মানে 2 প্লাস হাফ। ওকে, তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তোমার আনসার চলে আসবে। তাহলে নিচে হচ্ছে তোমার 2 প্লাস হাফ মানে 2, 4 মানে 5/2 থাকছে, এখানে 3 5 দুগুণে 10/3 প্লাস 7/10। ওকে, এইটাকে তুমি যদি কাটাকাটি করো, উপরে তোমার 30, 10 30, আচ্ছা এটা নিচে লিখি, এখানে 5/2 থাকছে, আর এখানে কি হচ্ছে দেখো 30 থাকছে, লসাগু করলে পরে এখানে 10 100 প্লাস 3 3 7 21, রাইট? তাহলে এখানে 121 ভাজিত 30, আর এটাকে উপরে নিয়ে লিখলে পরে কি হবে, 2/5 হবে, তাহলে এটা কাটলে পরে 15 হবে। তাহলে 121/5 15 75, রাইট? তাহলে পরে এটা যদি কাটাকাটি করি আমাদের আনসার চলে আসার কথা 121 ভাজিত 75, 1.613 এরকম। তাহলে সুতরাং গামার ভ্যালু কত আসছে, 1.613। তাহলে এটা তোমার গামার ভ্যালু, এর কোনো ইউনিট হবে না কারণ দুটো রেশিও, ইউনিট হতে পারে না। আচ্ছা, তাহলে এটা তোমার আনসার। ওকে, আচ্ছা এই কোশ্চেনটা তোমরা নিজেই করতে পারবে, আমি করছি না এটা, আমি জাস্ট প্রবলেমটা করিয়ে দিচ্ছি। এখানে বলছে দোলনকাল টি হলে সাম্য অবস্থান থেকে দোলকটির বিস্তারের 1/2 গুণ দূরে যেতে দোলকটির কত সময় লাগে, তার টাইমটা আমাকে বের করতে হবে। দেখো খুবই ইন্টারেস্টিং বাট ইম্পর্টেন্ট কোশ্চেনটা, কারণ এটা এরকম কোশ্চেন কিন্তু আগেও করিয়েছি আমি। তো কোশ্চেন নাম্বার আচ্ছা অথবার কোশ্চেন, অনেক অথবা থাকে তো, সো অথবা। তাহলে দেখো আমরা যে ফর্মুলা জানি সেটা কি, x ইকুয়াল টু, যেহেতু সাম্যাবস্থা থেকে যাচ্ছে তাহলে x ইকুয়াল টু 0 থেকে যাচ্ছে, রাইট? তাহলে সাম্যাবস্থা থেকে যাওয়া মানে কি, তার যে সমীকরণটা সেটা কি হবে, a sin ওমেগা টি, কারণ ওমেগা টি এর ভ্যালু যদি আমি 0 পুট করি তাহলে কি 0 হয়ে যাবে, তাহলে x এবং 0, মানে t ইকুয়াল টু যখন 0 তখন কি পার্টিকেলটা সাম্যাবস্থায় ছিল, মানে 0 পজিশনে ছিল। ক্লিয়ার হয়েছে? এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, ওকে। তাহলে পরে এবার দেখো আমাকে কি বলেছে, যে তোমার যে ডিস্টেন্সটা সেটা কতখানি হবে, ডিসপ্লেসমেন্টটা কতখানি হবে, এই যে অ্যামপ্লিটিউড তার 1/√2 হবে, তাই না? 1/√2 গুণ বলে দিয়েছে, এত হবে, ফাইন, বুঝলাম। বাট টাইমটা কত হবে, তাই না? সেই টাইমটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং লিখতেই পারি a/√2 দ্যাট ইজ ইকুয়াল টু a ইন্টু সাইন ওমেগা টি। ওকে, তাহলে এখানে কাটাকাটি করলে এখানে 1/√2 ইকুয়াল টু সাইন ওমেগা টি পাবো আমরা। তাহলে দেখো এই যে √2 সাইন কত ডিগ্রি ভ্যালু 1/√2 হয়ে থাকে বলো তো, সাইন 45 ডিগ্রি, মানে 45 এর ভ্যালু √2 হয়ে থাকে, তাহলে ওমেগা টির ভ্যালু কত হবে, 45 ডিগ্রি মানে কত হয় আবার π/4, রাইট? কারণ 180/4
4 4 16, 17 18, 20, 4 5 20, ঠিক আছে। তাহলে π/4 পাবে তুমি, সুতরাং π/4, তাহলে ওমেগা টির ভ্যালু কত, π/4, বুঝলাম। বাট ওমেগা মানে কি জানি আমরা, আবার 2π/T টাইম পিরিয়ড ইন্টু টি, তাহলে π/4, তাহলে স্মল টি দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে এখানে দেখো পাই ক্যান্সেল হবে, রাইট, পাই ক্যান্সেল হবে, তাহলে ক্যাপিটাল টি ওপরে যাবে, নিচে তো 4 থাকছে, আর এই দুটো নিচে চলে আসবে, সুতরাং 2, তাহলে টি ইকুয়াল কত আসবে, ক্যাপিটাল T/8। তাহলে এত টাইমে তার যে ডিস্টেন্সটা বা ডিসপ্লেসমেন্টটা কি হবে, অ্যামপ্লিটিউডের 1/√2 টাইমস হবে, বুঝতে পারলে। এই ছিল এই কোশ্চেনগুলো, সেকশন এর কোশ্চেনটা। সেকশন বি এরটা করবো আজকে এই পর্যন্তই থাক, কারণ আমার একটু লেট হয়ে গেছে। ওকে, আমাকে একটু বেরোতে হবে এখন, সো এটা পরে করে দেবো। সো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা এগুলো ভালো করে করতে থাকো, ভালো করে প্র্যাকটিস করতে থাকো, যেটাই অসুবিধা হবে না কেন আমাকে তুমি টেলিগ্রামে বলতে পারো, কমেন্ট করে বলতে পারো, আমি সেগুলো কিন্তু সলভ করে দেবো। নির্দ্বিধায় আমাকে কোশ্চেন করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, সো থ্যাংক ইউ।